দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান পার্ট 4। এই সিরিজে আমি এসএলএসটি 2025-এর ইংলিশের 11-12 সিলেবাসের অন্তর্গত এসে সুপার অ্যানুয়েটেড ম্যান নিয়ে বিভিন্ন পার্টে আলোচনা করছি, লাইন বাই লাইন টেক্সট রিডিং এবং ডিটেইলস টেক্সট এক্সপ্লেনেশন সহ। তাই যারা যারা এর আগের পার্টগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। তো দেখো, আজকের পার্টে শুরু করছি। ফর দ্য ফার্স্ট ডে অর টু আই ফেল্ট স্টান্ড। প্রথম দু একদিন আই ফেল্ট স্টান্ড, আমি হতবম্ব হয়ে গিয়েছিলাম, পাজলড হয়ে গিয়েছিলাম, স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ওভারওয়েলমড, অভিভূত বা বিহ্বল হয়ে গিয়েছিলাম। I could only apprehend my felicity. Apprehend মানে উপলব্ধি বা বুঝতে পারা বা টের পাওয়া, এবং felicity মানে হচ্ছে এক্সট্রিম হ্যাপিনেস, আনন্দ, পরম আনন্দ। আমি শুধুমাত্র অনুভব করতে পারছিলাম একটা চরম আনন্দ। I was too confused to taste it sincerely. আমি এতটাই কনফিউজ ছিলাম, এতটাই আমি হতবম্ব ছিলাম, টু টেস্ট স্বাদ গ্রহণ করতে, ইট এটাকে, কোনটাকে, ওই আফটার রিটায়ারমেন্ট, ওই যে সময়টাকে, সিনসিয়ারলি আন্তরিকভাবে বা মন থেকে। মানে আমি এতটাই কনফিউজ ছিলাম যে আমি ওই যে রিটায়ারমেন্টের টাইম পিরিয়ডটা সেটাকে টেস্ট করতে, মন থেকে টেস্ট করতে বা আন্তরিকভাবে টেস্ট করতে ব্যর্থ হয়ে গিয়েছিলাম। এতটাই আমি আনন্দিত ছিলাম, স্তম্ভিত ছিলাম, তাই আমি সেভাবে মন দিয়ে সেই আনন্দটা উপভোগ করতে পারিনি। আই ওয়ান্ডার্ড অ্যাবাউট, আমি উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিলাম। থিঙ্কিং, ভেবে, আই ওয়াজ হ্যাপি, আমি খুশি ছিলাম। অ্যান্ড নোয়িং দ্যাট আই ওয়াজ নট, দেখছিলাম যে না, আমি খুশি নই। মানে ল্যাম্বের মধ্যে হঠাৎ করে এই রিটায়ারমেন্টটা পেয়ে যাওয়ার পরে তার মধ্যে একটা কনফিউশন স্টেট শুরু হয়েছে। নিজেকে তার মনে হচ্ছে সে খুব খুশি, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারছে না, সে খুশি নয়। আই ওয়াজ ইন দ্য কন্ডিশন অফ আ প্রিজনার ইন দ্য ওল্ড ব্যাস্টিল সাডেনলি লেট লুজ আফটার আ 40 years কনফাইনমেন্ট। কি বলছেন? আই ওয়াজ ইন দ্য কন্ডিশন, আমি এমন একটা অবস্থায় ছিলাম, অফ আ প্রিজনার, যেন একটা বন্দি, ইন দ্য ওল্ড ব্যাস্টিল, যে কিনা ওই ব্যাস্টিলের দুর্গতে বন্দি ছিল। এখানে ব্যাস্টিলের দুর্গের কথা বলা হয়েছে, সেই ব্যাস্টিল দুর্গ যেটা কিনা খুব ইনফেমাস প্রিজন অফ ফ্রান্স, যেটা ডিমলিশড হয়েছিল ডিউরিং ফ্রেঞ্চ রিভলিউশন ইন 1789, 14th of July। তো সেই ব্যাস্টিলের দুর্গে বন্দি থাকা প্রিজনারের মতো আমার অবস্থা। সাডেনলি লেট লুজ, যে কিনা হঠাৎ করে ছাড়া পেয়েছিল, আফটার 40 years কনফাইনমেন্ট, 40 বছরের বন্দি দশার পরে। এখানে ল্যাম্ব একটা সাদৃশ্য বা তুলনা বা উপমা উল্লেখ করেছেন যে তার সিচুয়েশনটা যেন ওই হঠাৎ করে ছাড়া পাওয়া ব্যাস্টিলের দুর্গে, ব্যাস্টিলের যে জেল, সেখানে বন্দি থাকা যে প্রিজনার, সে হঠাৎ করে ছাড়া পেলে যেরকম হয়, তার অবস্থা যেন সেরকম। দীর্ঘ ক্লান্তিকর ওই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পরে তার অবস্থাও যেন সেই প্রিজনারদের মতো ছিল, যারা হঠাৎ করে 40 বছরের একটা বন্দি দশার পরে ছাড়া পেয়ে গিয়েছে। ল্যাম্ব এখানে তার যে দীর্ঘ কর্মময় জীবন, সেখান থেকে যে মুক্তি বা স্বাধীনতা, সেটা যে তিনি পেয়েছিলেন, সেই অনুভূতিটা ব্যক্ত করার জন্য এখানে তিনি বলেছেন 40 years কনফাইনমেন্ট। 40 years কনফাইনমেন্ট বলতে সেই লং কেরিয়ারটা বোঝাচ্ছে, যেটা তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাটিয়েছেন। আবার অনেকের মতে এই ব্যাস্টিলের দুর্গের যে এই যে উপমাটা তিনি টেনেছেন এবং এই যে 40 years কনফাইনমেন্টের কথাটা বলেছেন, এটা সম্ভবত তিনি একটা কেস, কম্পেটে দ্য লর্জ, একজন ফ্রেঞ্চ কাউন্ট, যে কিনা ব্যাস্টিলের ওই দুর্গতে 40 বছর ধরে বন্দি ছিল এবং 14 জুলাই 1789-এর সময় ব্যাস্টিল দুর্গ যখন ধ্বংস হয়ে যায় তখন সে মুক্তি পেয়েছিল, তার ওই বন্দি দশাটার কথা বলেছেন। কিন্তু সেটা এক্ষেত্রে সত্যি হওয়ার কারণ নেই, কারণ ওই যে কমেডে লর্জ, সে কিন্তু প্রকৃতপক্ষে রিয়েল কোনো প্রিজনার ছিল না। সেই কমেডে লর্জ একটা ফিকশনাল ক্যারেক্টার ছিল, যার গল্পটা পরবর্তীকালে ওই ব্যাস্টিল দুর্গ ধ্বংস হয়ে যাওয়ার পরে জনপ্রিয় হয়ে উঠেছিল, যে এমন কোনো একটা প্রিজনার ছিল যে কিনা মুক্তি পেয়েছে 40 বছর পরে। প্রকৃতপক্ষে এই নামের কোনো প্রিজনার ছিল না, কারণ প্রকৃতপক্ষে ব্যাস্টিল দুর্গের যখন পতন হয় সেখান থেকে মাত্র 7 জন প্রিজনার রিলিজ হয়েছিল। তার মধ্যে 4 জন ফোর্জার, 2 জন মানসিকভাবে অসুস্থ এবং 1 জন ছিলেন নোবেলম্যান। এই 7 জনই শুধুমাত্র রিলিজ হয়েছিল। মানে প্রকৃতপক্ষে এই হিস্টোরিক্যাল ইভেন্টের কোনো মিল পাওয়া যায়নি, এটা একটা ইমাজিনারি বা ফিকশনাল ক্যারেক্টার। তাই এখানে বলা চলে ল্যাম্ব তার যে দীর্ঘ টাইম পিরিয়ড, তার যে দীর্ঘ সার্ভিস টাইম পিরিয়ড ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে, সেটা থেকে যে মুক্তি, সেটার আনন্দটা বোঝাতেই তিনি এই কথাটি বলেছেন, যে তার অবস্থা যেন ব্যাস্টিলের দুর্গে বন্দি থাকা সেই প্রিজনারের মতো, যে হঠাৎ করে 40 বছরের বন্দি দশার পরে মুক্তি পেয়েছে বা স্বাধীনতা পেয়েছে। আই কুড স্কেয়ার্স ট্রাস্ট মাইসেলফ উইথ মাইসেলফ। স্কেয়ার্স মানে হার্ডলি, আই কুড হার্ডলি ট্রাস্ট মাইসেলফ উইথ মাইসেলফ, মানে আই কুড হার্ডলি বিলিভ মাই
প্রেজেন্ট সিচুয়েশন, মানে ল্যাম্ব এখানে বোঝাতে চেয়েছেন হি কুড হার্ডলি বিলিভ হিজ প্রেজেন্ট সিচুয়েশন, তার ওই প্রেজেন্ট সিচুয়েশনটা তার বিশ্বাসই হচ্ছে না, দ্যাট হি হ্যাড বিন আউট অফ হিজ রেগুলার অ্যান্ড এক্স্যাক্টিং ড্রুটগারি, তিনি যে ওই রেগুলার যে দাসত্ব বৃত্তি করতেন, ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজে যেতেন, সেটা থেকে যে মুক্তি পেয়েছেন তার নিজেরই বিশ্বাস হচ্ছে না তার ওই প্রেজেন্ট কন্ডিশন। ইট ওয়াজ লাইক পাসিং আউট অফ টাইম ইনটু ইটারনিটি, এটা যেন ছিল পাসিং আউট অফ টাইম ইনটু ইটারনিটি। পাসিং আউট মানে অতিবাহিত করা, ইটারনিটি মানে চিরন্তন, মানে ল্যাম্ব এখানে বোঝাতে চেয়েছেন তিনি তার জীবনে এতটা দীর্ঘ সময় ধরে ওই দাসত্ব বৃত্তি করেছেন একজন ক্লার্ক হিসেবে, যে ওই সময় তিনি নিজের জন্য খুব কমই সময় পেয়েছিলেন বাঁচার জন্য, কিন্তু রিটায়ারমেন্টের পরে যে টাইমটা রয়েছে সেটা সম্পূর্ণই তার, পুরো সময়টা জুড়েই তিনি উপভোগ করবেন। তাই তিনি বলছেন নো এন্ড অফ টাইম অ্যাট হিজ ডিসপোজাল, মানে রিটায়ারমেন্টের পরে সময় যেন আর শেষ হচ্ছে না, এতটাই তিনি সময় পেয়েছেন, টাইম ইনটু ইটারনিটি। তাই তিনি বলছেন যে ইট ওয়াজ লাইক পাসিং টাইম ইনটু ইটারনিটি, তার কাছে টাইম যেন এখন চিরন্তন, অনেক টাইম তার কাছে। ফর ইট ইজ আ সর্ট অফ ইটারনিটি ফর আ ম্যান টু হ্যাভ হিজ টাইম অল টু হিমসেলফ। ফর ইট ইজ আ সর্ট অফ ইটারনিটি, কারণ এটা এক ধরনের ইটারনিটি, মানে এটা এক ধরনের চিরন্তন। ফর আ ম্যান একটা মানুষের জন্য, টু হ্যাভ হিজ টাইম তার সময় থাকা, অল সমস্তটাই, টু হিমসেলফ তার নিজের, কারণ একটি মানুষের নিজের জন্য সমস্ত সময়টা থাকা এটা যেন একটা ইটারনিটির সমান। ইট সিম টু মি দ্যাট আই হ্যাড মোর টাইম অন মাই হ্যান্ডস, এটা আমার অনুভূত হয়েছিল যে আমার কাছে অনেক সময় রয়েছে, দেন আই কুড এভার ম্যানেজ, যেটা আমি কখনো ম্যানেজ করতে পারতাম, মানে আমার মনে হয়েছিল আমার কাছে এত সময় ছিল যে আমি হার্ডলি সেটাকে ম্যানেজ করতে পারতাম। ফ্রম আ পুয়ার ম্যান পুয়ার ইন টাইম, এখানে তিনি আবার উপমা টেনেছেন যে একটা গরিব মানুষ যে কিনা কিসের দিক থেকে গরিব, সময়ের দিক থেকে গরিব, কারণ ওই ওয়ার্কিং টাইম পিরিয়ডটাতে তার হাতে সময়ই ছিল না, তাই সময়ের দিক থেকে তিনি গরিব ছিলেন। তাই বলেছেন আ পুয়ার ম্যান, একটা গরিব মানুষ, পুয়ার ইন টাইম যে কিনা সময়ের দিক থেকে গরিব। এখানে তিনি নিজেকে একটা গরিব মানুষ হিসেবে উপমা দিচ্ছেন। কি উপমা দিচ্ছেন দেখো, আই ওয়াজ সাডেনলি লিফটেড আপ, আমি হঠাৎ করেই লিফটেড আপ মানে প্রমোটেড, মানে আমার উন্নীতকরণ হলো, ইনটু আ ভাস্ট রেভিনিউ, কিসে, বিশাল আয়ে। তাহলে এখানে তিনি যে উপমাটা দিয়েছেন যে তিনি যেন একটা গরিব মানুষ, এটা বলে বেসিক্যালি তিনি এটা বোঝাতে চাইছেন যে তার জীবনে হঠাৎ করে রিটায়ারমেন্টের ফলে যে তীব্র বা একটা হঠাৎ পরিবর্তন এসেছে, এত বড় একটা ভয়ঙ্কর পরিবর্তন এসেছে, সেটাকে জোর দিয়ে দেখানোর জন্য, সেটাকে এমফাসাইজ করার জন্য তিনি নিজেকে পুয়ার ম্যানের সাথে কম্পেয়ার করেছেন, যে পুয়ার ম্যানটা হঠাৎ করেই কিনা রিচ হয়ে গিয়েছে। এই যে বলেছে পুয়ার ম্যান যে কিনা টাইমের দিক থেকে পুয়ার ছিল, সে হঠাৎ করে লিফটেড আপ, মানে তার যেন প্রমোশন হয়ে গেছে, ইনটু আ ভাস্ট রেভিনিউ, বিশাল আয়, মানে পুয়ার ম্যান হঠাৎ করে রিচ হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, মানে তিনি যার টাইম ছিল না তার হঠাৎ করে এত টাইম হয়ে গেছে রিটায়ারমেন্টের পরে। আই কুড সি নো এন্ড অফ মাই পজেশনস, আমি দেখতে পাচ্ছি নো এন্ড, কোনো শেষ নেই, অফ মাই পজেশন, পজেশন মানে বিলঙ্গিংস, মানে আমার যে সমস্ত কিছু রয়েছে, মানে কি রয়েছে সম্পদ হিসেবে তার এখন টাইম, তো সেই টাইমের শেষ যেন আর নেই, মানে এতই তার পজেশন রয়েছে, এতই তার সম্পদ, সেই সম্পদের শেষ নেই। তাই তিনি নিজেকে বড় লোকের সাথে তুলনা করছেন, হঠাৎ করে যেন তিনি টাইমের দিক থেকে বড় লোক হয়ে গিয়েছেন। আই ওয়ান্টেড সাম স্টিওয়ার্ড or judicial bailiff, steward মানে পেইড ম্যানেজার, মানে ফিনান্সিয়াল ম্যানেজার, অ্যান্ড জুডিশিয়াল বেইলিফ, জুডিশিয়াল বেইলিফ বলতে জুডিশিয়াল ন্যায়পরায়ণ, জাস্টিস সংক্রান্ত, এবং বেইলিফ, বেইলিফ মানে পেয়াদা, মানে আদালতের কর্মচারী বা পেয়াদার কথা বলা হয়েছে, মানে যে আদালতের নির্দেশ কার্যকরী করে। তো তিনি এখানে বলেছেন আই ওয়ান্টেড, আমি চাই, সাম স্টিওয়ার্ড, আমি চাই কিছু স্টিওয়ার্ড মানে ফিনান্সিয়াল ম্যানেজার, অর জুডিশিয়াল বেইলিফ বা কোনো পেয়াদা, যে আমার হয়ে আমার এই সম্পত্তিটার নজরদারি করবে, যে আমার এই সম্পত্তিটা ম্যানেজ করবে, কারণ এত ভাস্ট সম্পত্তি যেটা আমি ম্যানেজ করে উঠতে পারছি না, তাই আমাকে বোধহয় কোনো পেয়াদা রাখতে হবে বা কোনো ফিনান্সিয়াল ম্যানেজার রাখতে হবে এটা ম্যানেজ করার জন্য, যেটা আমি ম্যানেজ করতে পারছি না। টু ম্যানেজ মাই এস্টেটস ইন টাইম ফর মি, টু ম্যানেজ, ম্যানেজ করার জন্য, মাই এস্টেট মানে আমার এই ভূসম্পত্তি বা জমিদারি, কিসের, ইন টাইম সময়ের, ফর মি আমার জন্য। তাহলে আমাকে বোধহয় কোনো ফিনান্সিয়াল ম্যানেজার বা কোনো পেয়াদা, কোনো ন্যায়পরায়ণ পেয়াদা রাখতে হবে আমার এই সময় সংক্রান্ত যে জমিদারি রয়েছে সেটা ম্যানেজ করার জন্য। আমার সময়টাকে তিনি এখানে সম্পত্তি বলছেন, তাই বলছেন যে এতটাই যদি সম্পত্তি থাকে তাহলে তো আমার ম্যানেজার রাখতে হবে এটাকে ম্যানেজ করার জন্য, কারণ আমি তো একা ম্যানেজ করতে পারবো না এত সম্পত্তি, তাই তিনি এই কথাটা বলেছেন। অ্যান্ড হেয়ার let me caution persons grown old in active business not lightly nor without weighing their own resources, কি বলছে, অ্যান্ড হেয়ার লেট মি কশন, এবং এখানে আমাকে সতর্ক হতে দাও, কশন মানে সতর্ক, পার্সনস গ্রোন ওল্ড মানুষেরা যারা গ্রোন ওল্ড বৃদ্ধ হয়, ইন অ্যাক্টিভ বিজনেস
মানে দোজ হু হ্যাভ পাস্ট দেয়ার টাইম ইন অ্যাক্টিভ বিজনেস, যারা ব্যবসা সংক্রান্ত কাজে তাদের সময় অতিবাহিত করে, মানে যারা ব্যবসায় যুক্ত থাকে। নট লাইটলি নর উইদাউট ওয়েগিং দেয়ার ওন রিসোর্সেস, নট লাইটলি মানে এমন নয় যে তুচ্ছতাচ্ছিল্য করে বা ইন আ হার্স ম্যানার, নর উইদাউট ওয়েগিং দেয়ার ওন রিসোর্সেস, বা রিটায়ারমেন্টের পরে জীবনটা কেমন কাটাবে, জীবনটা কেমন ভাবে উপভোগ করবে সেটা নির্দিষ্ট না করেই টু ফরগো দেয়ার কাস্টমারি এমপ্লয়মেন্ট অল অ্যাট ওয়ান, মানে তারা সেই ব্যবসায়ীরা যারা কোনরূপ বিচার বিবেচনা মূল্যায়ন না করেই যে জীবনটা কিভাবে কাটাবে আফটার রিটায়ারমেন্ট অ্যাক্টিভ ভাবে বিজনেসেই ইনভলভ থাকে। টু ফরগো দেয়ার কাস্টমারি এমপ্লয়মেন্ট, ফরগো মানে গিভ আপ, কাস্টমারি এমপ্লয়মেন্ট মানে সার্ভিস ইন হুইচ ওয়ান ইজ অ্যাকাস্টম টু, মানে সেই ধরনের কাজ যাতে একজন অভ্যস্ত থাকে। তাহলে সেই সমস্ত ব্যবসায়ীরা যারা ওই ব্যবসা সংক্রান্ত কাজেই যুক্ত থাকে এবং সেটাতেই বুড়িয়ে যায়, পরবর্তীকালে জীবনটা কিভাবে এনজয় করবে সেটা নির্দিষ্ট না করে, সেটার মূল্যায়ন না করেই, এবং তারপরে হঠাৎ করেই সেই কাজটা ত্যাগ করে, সেই স্বাভাবিক কাজটা হঠাৎ করেই ত্যাগ করে, ফর দেয়ার মে বি ডেঞ্জার ইন ইট, তাদের জন্য কিন্তু এটাতে বিপদ আছে। মানে যারা সারা জীবন ওই অ্যাক্টিভ ভাবে বিজনেসটাই করে যায়, কোনো রকম সুখ স্বাচ্ছন্দ্য লাইফটাকে এনজয়ই করে না, তারা যদি হঠাৎ করে ওই স্বাভাবিক কাজটা ছেড়ে দেয় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ আছে। আই ফিল ইট বাই মাইসেলফ, আমি নিজেই এটা অনুভব করি, মানে হঠাৎ করেই তো তিনি রিটায়ারমেন্টটা পেয়েছেন, তাই সেই লাইফটা এবং হঠাৎ করে রিটায়ারমেন্ট পাওয়াটা এই দুটোই তার অভিজ্ঞতা রয়েছে, তাই তিনি বলছেন বাট আই নো দ্যাট মাই রিসোর্সেস আর সাফিসিয়েন্ট, মানে তিনি বলতে চাইছেন আই হ্যাভ অ্যাম্পল মিনস অফ ডাইভার্টিং মাইসেলফ, মানে আমার অনেক দিক রয়েছে নিজেকে বিনোদনে যুক্ত রাখার। এখানে আমরা ল্যাম্বের মধ্যে যে কনফিডেন্স সেটা দেখতে পাচ্ছি, মানে কিছুক্ষণ আগে তিনি যা যা বলছিলেন সেটাতে যেন বোঝা যাচ্ছিল যে তিনি কনফিউজ, হঠাৎ করে এই রিটায়ারমেন্ট পাওয়াতে, এতটা সময় নিজের মতো করে পাওয়াতে তিনি যেন একটা কনফিউশন স্টেট রয়েছেন যে কিভাবে এটা উপভোগ করবেন। কিন্তু এখানে তিনি যেটা বললেন যে আমার কিন্তু যথেষ্ট পর্যাপ্ত রিসোর্সেস রয়েছে, মানে আমি কিন্তু নিজেকে পর্যাপ্তভাবে আনন্দিত রাখতে পারবো, সেই রূপ আমার কাছে রিসোর্সেস রয়েছে। এখানে তার একটা কনফিডেন্ট টোন প্রকাশ পাচ্ছে। হি ইজ কনফিডেন্ট এনাফ টু মেক দ্য মোস্ট অফ হিজ নিউলি আর্নড ভার্স্ট টাইম অ্যাপ্রোপ্রিয়েট, এই যে নতুন এতটা টাইম পেয়েছেন তিনি কনফিডেন্ট এই টাইমটা তিনি উপযুক্তভাবে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড নাও দ্যাট দোজ ফার্স্ট গিডি র্যাপচার্স, এবং এখন সেই প্রথমের গিডি র্যাপচার, গিডি মানে চঞ্চল, র্যাপচার্স মানে ভাবাবেশ, এখানে গিডি র্যাপচার্স বলতে ওয়াইল্ড জয়েস হুইচ পাজলস দ্য ব্রেইন, মানে তিনি বলতে চাইছেন এখন সেই যে প্রথমের গিডি র্যাপচার্সটা, মানে প্রথমের ওই যে উদ্যম আনন্দটা, সেই যে আনন্দের অনুভূতিটা যেটা তাকে অবশ করে দিয়েছিল, যেটা তার ব্রেনকে অবশ করে দিয়েছিল, সেই যে প্রথমের ওয়াইল্ড এনজয়মেন্টটা হ্যাভ সাবসাইডেড, সেটা কমে গেছে এখন। তাহলে তিনি বলছেন হঠাৎ করে রিটায়ারমেন্ট পাওয়াতে প্রথম যে একটা ওয়াইল্ড এনজয়মেন্ট ছিল তার মধ্যে, যেটা তাকে অবশ করে রেখেছিল তার ব্রেনকে, সেটা এখন কমে গেছে, যত টাইম পাস হচ্ছে সেটা সাবসাইডেড, কমে গেছে। তাই তিনি বলেছেন নাও হ্যাভ সাবসাইডেড, এখন সেটা কমে গেছে। কোনটা না, দোজ ফার্স্ট গিডি র্যাপচার্স। I have a quite home feeling of the blessedness of my condition. Home feeling মানে easy sense of familiarity, blessedness মানে আশীর্বাদ, of my condition আমার অবস্থায়, মানে তিনি এখন রিয়েলাইজ করতে পারছেন এই যে অবস্থাটা এটা যেন তার কাছে আশীর্বাদ। I am in no hurry, আমি কোনো ব্যস্ততার মধ্যে নেই, মানে আমার কোনো আর তাড়াহুড়ো নেই। হ্যাভিং অল হলিডেজ, সবগুলোই আমার কাছে এখন হলিডেজ, ছুটি। আই এম অ্যাজ দো আই হ্যাড নান, যেটা আমার ছিল না, মানে যখন আমি কর্মরত ছিলাম তখন এই হলিডেগুলোকেই তো আমি প্রচুর পরিমাণে চাইতাম, পেতাম না, এখন আমার কাছে সবগুলোই হলিডে, যেটা আগে আমার কাছে ছিল না। ইফ টাইম হাং হেভি আপন মি, যদি সময় আমার কাছে ভারাক্রান্ত মনে হয়, আই কুড ওয়াক ইট অ্যাওয়ে, আমি এটা হেঁটে কাটিয়ে দেব। বাট আই ডু নট ওয়াক, কিন্তু আমি হাঁটতে পারি না অল ডে লং, সারাদিন। অ্যাজ আই ইউজ টু ডু, যেমনটা আমি পারতাম ইন দোজ ট্রানজিয়েন্ট হলিডেজ, ওই ট্রানজিয়েন্ট হলিডেজ, ট্রানজিয়েন্ট মানে যেগুলো কুইকলি পেরিয়ে গিয়েছিল, সেই তৎক্ষণাৎ পেরিয়ে যাওয়া ছুটির দিনগুলোতে, মানে যখন তিনি কর্মরত ছিলেন তখন যে ছুটির দিনগুলো পাচ্ছিলেন সেটা তো হঠাৎ করেই যেন ভ্যানিশ হয়ে যাচ্ছিল, যতই তিনি পান না কেন সেটা মনে হচ্ছিল খুবই কম। ট্রানজিয়েন্ট মানে যেগুলো কুইকলি পাস হয়ে যাচ্ছিল, তো সেই ট্রানজিয়েন্ট হলিডেজ গুলোতে তিনি যেভাবে হাঁটতে পারতেন এখন আর তিনি সেভাবে হাঁটতে পারেন না, সেটাই তিনি বলছেন। 30 মাইলস আ ডে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, 30 মাইল একদিনে, মানে সেই সময়গুলোতে, সেই যে ট্রানজিয়েন্ট হলিডেজ গুলোতে কর্মরত অবস্থায় তখন আমি একদিনে 30 মাইলও হেঁটে যেতে পারতাম, কিন্তু এখন আমি সেগুলো পাচ্ছি, হলিডেজ গুলো পাচ্ছি, কিন্তু এখন আর আমি হাঁটতে পারছি না। টু মেক দ্য মোস্ট অফ দেম, তাহলে তখন আমি
একদিনে 30 মাইল হেঁটে যেতাম সেই ছুটিটা পুরোপুরিভাবে ব্যবহার করার জন্য, পুরোপুরিভাবে উপভোগ করার জন্য, কিন্তু এখন সেটা আর আমি পারি। ইফ টাইম ওয়্যার ট্রাবলসাম, যদি সময় যন্ত্রণা দেয়, আই কুড রিড ইট অ্যাওয়ে, আমি পড়ে কাটিয়ে দেবো সেই সময়, বাট আই ডু নট রিড, কিন্তু এখন আমি পড়তে পারি না। ইন দ্যাট ভায়োলেন্ট মিজার, সেই পরিমাণে, ভায়োলেন্ট মিজার মানে সেই পরিমাণে, এত বেশি পরিমাণে আর পড়তে পারি না। তাহলে দেখো তিনি প্রত্যেকটা লাইনে দুভাবে কথা বলছেন। তিনি বলছেন সময় যদি আমার বেশি মনে হয় আমি এটা করব, কিন্তু পরক্ষণেই তিনি বলছেন কিন্তু আমি তো এখন এটা করতে পারি না। আবার তিনি বলছেন সময় যদি আবার বেশি মনে হয় আমি ওটা করব, কিন্তু আবার পরক্ষণে ওটা যে তিনি করতে পারছেন না সেটাও তিনি ব্যক্ত করছেন। তাহলে তার এখন কন্ডিশন দোদুল্যমান, মানে তার মধ্যে ইচ্ছা আছে কিন্তু যেহেতু বয়স হয়ে এসছে তিনি পারছেন না, সেটাও তিনি শেয়ার করছেন। তাহলে ডিপলি পার্সোনাল টোন এখানে রয়েছে। উইথ হুইচ হ্যাভিং নো টাইম মাই ওন বাট ক্যান্ডেল লাইট টাইম। তাহলে কি বলা হয়েছে? বাট আই ডু নট রিড, কিন্তু আমি পড়তে পারি না, ইন দ্যাট ভায়োলেন্ট মেজার, সেই পরিমাণে, উইথ হুইচ যেই পরিমাণে, যেটার সঙ্গে, হ্যাভিং নো টাইম মাই ওন, যখন আমার নিজের জন্য কোনো সময় ছিল না, বাট ক্যান্ডেল লাইট টাইম, শুধুমাত্র ছিল ওই রাতের সময়। তাহলে ওই যে কর্মরত জীবনে যখন আমার নিজের জন্য কোনো টাইম ছিল না তখন আমি লেট নাইট পর্যন্ত পড়তাম, তখন আমি প্রচুর পরিমাণে পড়তাম, কিন্তু সেই পরিমাণে এখন আর আমি পড়তে পারি না। আই ইউজ টু ওয়্যারি আউট মাই হেড অ্যান্ড আইসাইট ইন বাই গন উইন্টার্স। তাহলে আই ইউজ টু ওয়্যারি আউট মাই হেড অ্যান্ড আইসাইট, ওয়্যারি আউট আমি ক্লান্তিকর করে তুলতাম আমার হেড ব্রেনকে এবং আইসাইট দৃষ্টিকে, ইন বাই গন উইন্টার্স মানে সেই পূর্ববর্তী শীতকালগুলিতে, মানে আগের ওই শীতকালগুলিতে যখন তিনি কর্মরত ছিলেন তখন তিনি সময় না পেলেও এতটাই পড়তেন লেট নাইট করে যে তিনি তার ব্রেনকে, তার আইসাইট, চোখের দৃষ্টিকে তিনি একদম ক্লান্তিকর করে তুলতেন। আই ওয়াক, রিড অর স্ক্রিবল, আমি হাঁটি, পড়ি এবং স্ক্রিবল, স্ক্রিবল মানে হচ্ছে রাইট হ্যাস্টলি অ্যান্ড কেয়ারলেসলি, খুব দ্রুত এবং অযত্ন সহকারে লেখ। তাহলে ল্যাম্ব এখানে বলছেন আমি হাঁটি, আমি পড়ি এবং আমি স্ক্রিবল মানে আমি লিখতে পারি। জাস্ট হোয়েন দ্য ফিট সেইজেস মি, যখনই আমাকে, ফিট, ফিট মানে এক্সট্রিম ডিজায়ার, সেইজেস মানে দখল করে, মানে যখনই আমার মন চায় তখনই আমি হাঁটি, যখনই আমার মন চায় তখনই আমি পড়ি, যখনই আমার লিখতে ইচ্ছে হয় তখনই আমি লিখি। মানে এখন এই সমস্ত কিছু করার জন্য আমার কাছে এনাফ টাইম, আমাকে ভাবতে হয় না দ্বিতীয়বার। আই নো লঙ্গার হান্ট আফটার প্লেজার, এখন আর আমি আনন্দের পেছনে ছুটে বেড়াই না, হান্ট শিকার, এখন আমি হান্ট করে বেড়াই না প্লেজারকে। আই লেট ইট কাম টু মি, আমি বরং এটাকে আমার পেছনে আসতে দেই, মানে এখন আমি আনন্দের পেছনে ছুটি না, আনন্দকে আমার কাছে আসতে দেই, মানে এখন আমি আর আনন্দের কাছে যাই না, আনন্দকে বরং আমার কাছে আসতে দেই। আই অ্যাম লাইক দ্য ম্যান, আমি সেই মানুষটির মতো, দ্যাটস বর্ন অ্যান্ড হ্যাজ হিজ ইয়ার্স কাম টু হিম ইন সাম গ্রেট ডেজার্ট। এই লাইনটি প্রমিনেন্ট ইংলিশ ড্রামাটিস্ট থমাস মিডলটনের দ্য মেয়র অফ কুইন্সবরো থেকে নেওয়া, যেটার আরো একটা নাম রয়েছে হেঙ্গিস দ্য কিং অফ কেন। থমাস মিডলটনের লেখা হিস্টোরিক্যাল ড্রামাগুলোর মধ্যে এটাই একমাত্র সার্ভাইভাল, তো সেই ড্রামাটি থেকে এই লাইনটি নেওয়া, যেটার মানে হচ্ছে দ্য ম্যান ইজ বর্ন আ ফ্রেশ অ্যান্ড কোয়াইট ইয়াং ইন এজ। চার্লস ল্যাম্ব এখানে বলেছেন আই অ্যাম লাইক দ্য ম্যান, আমি সেই মানুষটির মতো, দ্যাটস বর্ন যে কিনা জন্মেছে, অ্যান্ড হ্যাজ হিজ ইয়ার্স টু কাম হিম, এবং সময় তার কাছে এসে গেছে, মানে সে জন্মেছে ইন সাম গ্রিন ডেজার্ট। গ্রিন ডেজার্ট বলতে এখানে গ্রিন ফিল্ডস অফ আনলিমিটেড প্লেজারের কথা বলা হয়েছে, মানে তিনি এখানে বলছেন যে আমি সেই রকমই একটা মানুষ, দ্যাটস বর্ন এখানে সিগনিফাই করছে দ্য বিগিনিং অফ লাইফ, দ্য স্টার্ট অফ এ নিউ সাইকেল, মানে তিনি জীবনে জন্মে এই যে কাজটাতে ব্যস্ত ছিলেন এত বছর তিনি তো উপভোগই করতে পারেননি, তাই রিটায়ারমেন্টের এই সময়টাকে তিনি একটা নিউ বিগিনিং বলছেন, যে আমি সেরকমই একটা মানুষ যে কিনা যেন জন্মালাম, অ্যান্ড হ্যাজ হিজ ইয়ার্স কাম টু হিম, এবং তার কাছে তার সময় চলে এলো, ইন সাম গ্রিন ডেজার্ট মানে আমি গ্রিন ডেজার্টে যেন জন্মালাম, এই যেন জীবনের একটা নতুন অধ্যায় শুরু করলাম এবং তার কাছে সময় চলে এলো। মানে তিনি তো জাস্ট সময়টা উপভোগ করতে শুরু করেছেন আফটার রিটায়ারমেন্ট, কিন্তু তিনি দেখছেন যে এজের দিক থেকে তো তিনি বৃদ্ধ, তাই তিনি এই কথাটা বলছেন। হ্যাজ হিজ ইয়ার্স কাম টু হিম, এটা ইন্ডিকেট করছে দ্য প্রোগ্রেশন থ্রু টাইম, দ্য অ্যাকিউমুলেশন অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য এজিং প্রসেস। ইন সাম গ্রিন ডেজার্ট হাইলাইট করছে ন্যাচারাল বিউটিকে। ইয়ার্স বছর, ইউ উইল সে তোমরা বলবে, হোয়াট ইজ দ্যাট সুপার অ্যানুয়েটেড সিম্পলটন ক্যালকুলেটিং আপন। সিম্পলটন মানে ফুলিশ পারসন, যে এই বোকা ব্যক্তিটি, এই বরখাস্ত হওয়া বোকা ব্যক্তিটি কি গণনা করছে ইয়ার্স বলতে। হি হ্যাজ অলরেডি টোল্ড আস হি ইজ পাস্ট 50, সে তো অলরেডি আমাদেরকে বলেছে যে 50 বছর তার পেরিয়ে গেছে, তাহলে সে আবার কি বলছে ইয়ার্স নিয়ে। আই হ্যাভ ইনডিড, আমি প্রকৃতপক্ষেই লিভড নমিনালি, নামমাত্র বেঁচেছি 50 ইয়ার্স 50 বছর, বাট ডিডাক্ট আউট, কিন্তু মাইনাস করো সেটা থেকে, অফ দেম সেটা থেকে, দ্য আওয়ার্স সেই সময়গুলো, হুইচ আই হ্যাভ লিভড যেটা আমি বেঁচেছি, টু আদার পিপল অন্য মানুষদের জন্য, মানে
আমি 50 বছর নামমাত্রই বেঁচেছি, কারণ সেই 50 বছর থেকে যেটা আমি অন্যদের উদ্দেশ্যে বেঁচেছি, মানে 50 বছর আমি কি করছিলাম, কাজ করছিলাম, তো সেই সময়গুলোর বেশিরভাগই আমি অন্যের উদ্দেশ্যে বেঁচেছিলাম, নিজের জন্য তো সময় পাইনি। তাহলে সেই সময়টা মাইনাস করো। অ্যান্ড নট টু মাই সেলফ, কারণ সেই সময়টা আমার নিজের জন্য ছিল না। অ্যান্ড ইউ উইল ফাইন্ড মি স্টিল আ ইয়াং ফেলো। দেখো এখানে একটা সুন্দর কথা তিনি বলেছেন, তার যে চতুর বুদ্ধিমত্তার পরিচয় এখানে তিনি দিয়েছেন, যে আমার ওই 50 বছর থেকে যেটা আমি অন্যদের জন্য বেঁচেছি সেই টাইম পিরিয়ডটা মাইনাস করো, তাহলে দেখতে পাবে আমার বয়স কিন্তু কম, আমি কিন্তু এখনো একজন যুবক। ফর দ্যাট ইজ দ্য অনলি ট্রু টাইম, কারণ সেটাই একমাত্র প্রকৃত সময়, হুইচ আ ম্যান ক্যান প্রপারলি কল হিজ ওন, যেটা একটা মানুষ ঠিকঠাকভাবে নিজের বলতে পারে। তাহলে যদি তুমি আমার ওই 50 বছরের সময় থেকে যেটা অন্যদের জন্য বেঁচেছি সেটা তুমি বাদ দিতে পারো, তাহলে তুমি আমাকে দেখবে আমি এখনো কিন্তু সেই ইয়াং, তাহলে আমার দেখবে বয়স বাড়েনি, কারণ সেই বয়সগুলো মাইনাস করো, সেখানেই তো বেশি বয়স বেরিয়ে যাবে। তাহলে সেই সময়টাকেই একটা মানুষ প্রকৃতপক্ষে নিজের সময় বলতে পারে। দ্যাট হুইচ he has all to himself, যেটা সম্পূর্ণরূপে তার ছিল। দ্য রেস্ট, বাকিটা, দো ইন সাম সেন্স হি মে বি সেড টু লিভ ইট, যদিও সে বলে যে সে হয়তো ওই জীবনটা বেঁচেছে, ইজ আদার পিপলস টাইম নট হিজ, যদিও সেই সময়টা সে বেঁচেছে তবুও সেই সময়টা তার নিজের ছিল না, সেটা সে অন্যের জন্য বেঁচেছে, সেটা তার নিজের নয়, কারণ সেই সময়টা তো সে নিজেকে দিতে পারেনি, সেই সময়টা অন্যের দাসত্ব বৃত্তি করছিল, তাহলে নিজের কি করে হবে? সে সময়টা বেঁচেছে কিন্তু সময়টা তার নয়, কারণ সে নিজেকে আনন্দ দিতে পারেনি সেই সময়টা। দ্য রেমনান্ট, রেমনান্ট মানে অবশিষ্টাংশ, অফ মাই পুয়ার ডেজ লং অর শর্ট, তাহলে আমার ওই পুয়ার ডেজগুলোর লং হোক বা শর্ট, সেটা দীর্ঘ হোক বা কম, ইট ইজ অ্যাট লিস্ট, কমপক্ষে, মাল্টিপ্লাইড ফর মি 3-fold, গুণিতক হয়ে যাবে আমার জন্য 3 গুণ। তাহলে আমি যে এত বছর বাঁচলাম, সেই এত বছরের সবটা সময় তো নিজের জন্য বাঁচিনি, অন্যের জন্য বেঁচেছিলাম, নিজের জন্য তো বাঁচাই হয়নি, তাহলে আমার বয়স তো এখনো কম সেদিক থেকে হিসেব করলে। বরং রিটায়ারমেন্টের পরে এই যে অবশিষ্ট কিছু বছর রয়েছে, এই বছরটাই বরং প্রকৃতপক্ষে আমি নিজের জন্য বাঁচবো। তাহলে এই সময়টা যেটা আমার কাছে বেঁচে আছে, অবশিষ্ট রয়েছে, এই সময়টা বরং আমার কাছে 3 গুণ বেশি। তাই এই সময়টা যেটা কম, কারণ অলরেডি 51 বছর হয়ে গেছে, এরপরে তো আর আমি বেশি দিন বাঁচবো না, আর তো এত বছর আমি বাঁচবো না, তাহলে এই যে কম সময়টা রয়েছে এটা বরং আমার কাছে 3-fold, 3 গুণ বেশি হবে, কারণ পুরো সময়টা আমি নিজেকে দিতে পারবো, পুরো সময়টা আমার নিজের হবে। মাই 10 নেক্সট ইয়ার্স, আমার পরের 10 বছর, ইফ আই স্ট্রেচ সো ফার, যদি এটাকে আমি বিস্তৃত করেও ধরি, উইল বি অ্যাজ লং অ্যাজ এনি প্রিসিডিং 30, এটা অ্যাজ লং অ্যাজ পূর্ববর্তী 30 বছরের মতো দীর্ঘ হবে। ইট ইজ আ ফেয়ার রুল অফ 3 সাম, এটাই ন্যায্য বিচার, কিসের? অফ 3 সাম, 3-এর যোগফলের। মানে তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে গত যে 30টা বছর তিনি দাসত্ব বৃত্তি করেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে, সেই 30টা বছর তো তিনি সব সময়টা নিজের পাননি, বরং সেই 30টা বছরের দিনগুলোর 1/3 শুধুমাত্র নিজের জন্য পেতেন, বাকি সব সময়টা তো তিনি অন্যের কাজ করেই কাটিয়ে দিতেন। কিন্তু রিটায়ারমেন্টের পরে যদিও তার কাছে মাত্র 10 বছর রয়েছে, অলরেডি তার 51 বছর বয়স, যদিও তার কাছে কম সময় রয়েছে, যদিও তার কাছে মাত্র 10 বছর রয়েছে, তিনি ধরেই নিয়েছেন যদি আমার কাছে শুধুমাত্র 10 বছরই থাকে, তবুও এই 10 বছরটাই যেন 3-fold হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে, কারণ এই 10 বছরের পুরো সময়টা জুড়ে আমাকে আর অন্য কাউকে সময় দিতে হচ্ছে না, পুরো সময়টাই আমার, তাহলে এটা আমার কাছে 3 গুণ হয়ে যাবে, মানে কত হয়ে দাঁড়াবে? 30 বছর হয়ে দাঁড়াবে। তাহলে ওই আগের 30 বছরে যেখানে আমি একটুও সময় পাইনি, 1/3 পেতাম, সেটা এই পরের 10 বছরটাই যেন আমার কাছে 30 বছরের সমান হয়ে যাবে। সেভাবে ক্যালকুলেট করে দেখলে কিন্তু আমার এই 10 বছরটাই আমার কাছে 3 গুণ হয়ে দাঁড়াবে। ল্যাম্ব এখানে একটা বেশ সুন্দর কথা বলেছেন, এই কথার দ্বারা ল্যাম্বের উইটিসিজম প্রকাশ পেয়েছে, তিনি যে কতটা বুদ্ধিমান, কতটা চতুর, তার ওয়ার্ডের অ্যাপ্লিকেশন যে কতটা মনোরঞ্জনমূলক, সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এতদূর পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।